প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আবার হাজির হলাম রাজকুমার ও আয়নামতির গল্পের আরেকটি পর্ব নিয়ে। তো আপনারা দেখেছেন গত পর্বে রাজকুমার উড়ে যাচ্ছে সেই আয়নামতির কাক শহরে। তো পাখি দুটো আয়নামতির কাক শহরে তাকে নামিয়ে দিল। হেমল বাদশা সেই ঠিকানা মতো সেই ডালিম গাছের কাছে গিয়ে দেখলো একটি সুন্দরী রমণী ডালিমের ভিতর বসে আছে। তখন সে ডালিমটি ছিঁড়ে আসতে লাগলো। পিছন থেকে কে যেন বলছে, তুমি আয়নামতিকে নিয়ে যাওনি, তুমি নিয়ে গেছো অন্য ডালিম, আয়নামতি এখানেই রয়ে গেছে। এই কথা শোনার পর রাজকুমার পিছন ফিরে তাকালো, আর সেই পিছন ফিরে তাকাতেই সে হাওয়া হয়ে গেল, বাতাসের সাথে মিশে গেল। পাখি দুটো বলেছিল, তুমি ডালিম ছিঁড়ে সোজা চলে আসবে, পিছনে যদি কেউ ডাকে তুমি সেই ডাকে সাড়া দিবে না আর পিছন দিক ফিরে তাকাবে না। রাজকুমার সে ভুলটি করে ফেলল, আর পিছন ফিরে তাকিয়ে দেখলো সাথে সাথে সে বাতাসে উড়ে গেল এবং বাতাসে হয়ে গেল। তখন বাতাস হয়ে সে ঘুরতে লাগলো। যখন সে বাতাস হয়ে উড়তে লাগলো আকাশে, তখন সেই পাখি দুটোর সাথে তার দেখা হলো এবং পাখি দুটো তাকে উদ্ধার করলো এবং বলল, আমরা কি তোমাকে বলিনি যে এটি একটি ধোঁকার শহর? তুমি পিছন ফিরে তাকাবে না। চলো, যা হওয়ার হয়েছে, চলো আমরা তোমাকে তোমার দেশে ফিরে দিয়ে আসি। রাজকুমার হেমল বাদশা বলল, না, আমি সেই আয়নামতিকে আবার আনতে যাব। তখন পাখি দুটো বলল, শোনো, এবার তো হাওয়া হয়েছ, আমরা তোমাকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর হাওয়া হবে না, তুমি নির্ঘাত মারা যাবে। দ্বিতীয়বার যদি তুমি ভুল করো তুমি সাথে সাথে মারা যাবে। সে বলল, না, আপনারা আমাকে সেখানে নিয়ে যান, আমি আর ভুল করব না, আমি এবার ঠিক মতনই নিয়ে আসব। তারপর সেই পাখি দুটো তাকে সেই জায়গায় নিয়ে গেল। যেই কথা সেই কাজ। রাজকুমার হেমল বাদশা এইবার ডালিমটা ছিঁড়ে আর সে ভুল করলো না। তাকে পিছন থেকে ফিরে ডাকছে, হেমল বাদশা, তুমি তো আয়নামতিকে নিয়ে গেলে না, তুমি যে ডালিম ছিঁড়ে নিয়েছ সেটির মধ্যে আয়নামতি নেই, আয়নামতি এখানে। হেমল বাদশা কোনো কথা শুনলেন না, তিনি সোজা চলে আসলেন অনেক দূরে এবং সেই পাখি দুটোকে ডাকলেন। সাথে সাথে পাখি দুটো চলে আসলো এবং সেই পাখি দুটো তাদের পিঠে চড়ে সেই তাদের যেই শহর, রাজকুমারের যেই সুলাইমান বাদশার শহর, সেই সুলাইমান বাদশার রাজ্যে নিয়ে আসলো এবং তাকে নামিয়ে দিয়ে বলল, ঠিক আছে, তুমি তোমার আয়নামতিকে শেষ পর্যন্ত নিয়ে আসলেই। তারপর পাখি দুটোকে বিদায় দিয়ে বলল, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আয়নামতিকে নিয়ে থাকতে পারি। তখন হেমল বাদশা তাদের রাজপ্রাসাদের বাগানে এসে বলল, আমি ডালিমটি একটু ভেঙে দেখি আমি সত্যি সত্যি আয়নামতিকে আনতে পেরেছি কিনা। তখন রাজকুমার হেমল বাদশা তার পকেট থেকে সেই ডালিমটি বের করে মাটির মধ্যে আছাড় মারতেই ডালিমটি ফেটে একটি সুন্দরী রমণী বেরিয়ে আসলো। রাজকুমার সেই সুন্দরী রমণীকে দেখে বেহুশ হয়ে গেল। আরে এ কি, এত সুন্দর নারী! রাজকুমারকে অজ্ঞান দেখে আয়নামতি ভেবে পাচ্ছে না কি করবে। সে তো এখন তার স্বামী, তাকে সে নিয়ে এসেছে, কি করবে? সে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো এবং চিন্তা করতে লাগলো কিভাবে তাকে জ্ঞান ফেরানো যায়। তখন সে একটি পুকুর ঘাটে গেল। তখন সেই আয়নামতি একটি পুকুর ঘাটে গিয়ে পানি আনার চেষ্টা করছে রাজকুমারকে জ্ঞান ফেরানোর জন্য। তখন সেই দৃশ্য, তাদের মধ্যে যেই ঘটনাগুলো ঘটছে, এই দৃশ্যগুলো একটি মেয়ে দূর থেকে দেখছে। সেই মেয়েটি হলো গোয়ালের মেয়ে, যে গোয়ালের মেয়ে রাজকুমার হেমল বাদশাকে ভালোবাসতো, পছন্দ করতো, তাকে বিয়ে করার জন্য প্রস্তাবও দিয়েছিল, কিন্তু হেমল বাদশা সেই মেয়েকে পছন্দ করে না। তখন সেই যে গোয়ালের মেয়ে ভানুমতি দৌড়ে আসে। যখনই দেখে আয়নামতি পানি উঠানোর জন্য নিচে
নিচের দিকে ঝুঁকে পড়লো। তখন সেই ভানুমতি কী করলো, আয়নামতিকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। পানিতে ফেলে দিয়ে সে তাকে মাটির নিচে পুঁতে ফেললো এবং তার যে পরনে যে শাড়িটি ছিল সেই শাড়িটি সে টান দিয়ে খুলে ফেলে সে পড়লো। সে পড়ে রাজকুমার হেমল বাদশাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো এবং রাজকুমার হেমল বাদশা সেই পানির ছিটা পেয়ে জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে রাজকুমার হেমল বাদশা দেখলো তার সামনে তাদের বাড়ির পাশে সেই গোয়ালের মেয়ে ভানুমতি দাঁড়িয়ে আছে। সে তো ভানুমতিকে দেখে রেগে গেল। আরে ভানু, তুমি এখানে কি করছো? ভানু বলল, আমি কি করছি মানে? আমি তো তোমার সেই আয়নামতি, যাকে তুমি দূর থেকে ডালিমের ভিতর করে আনছ। তখন হেমল বাদশা বললেন, তুমি মিথ্যা বলছো। আমি তো তোমাকে দেখে অজ্ঞান হইনি, আমি তো দেখেছি অনেক সুন্দরী রমণী। তখন ভানুমতি বলল, না, এটা তোমার মিছে ধারণা। তুমি আয়নামতির প্রেমে পাগল হয়ে গেছো, এই জন্য তুমি তাকে দেখেছো। কিন্তু সত্যিকারে বলতে আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমি ডালিমের ভিতর থেকে আমি বের হয়েছি। এই বলে রাজকুমার তাদের বাড়িতে চলে গেল এবং ভানুমতি তাদের পিছে পিছে গেল। তখন রাজকুমার রাজপ্রাসাদের সবাই দেখে বলল, কি ব্যাপার, তুমি ফিরে এসেছো? তুমি তো সেই ভানুমতি, তোমার ভানুমতিকে নিয়ে এলে। রাজকুমার তখন বলল, না, আমি ভানুমতিকে আনিনি, আমি এনেছি আয়নামতিকে। কিন্তু কি কোত্থেকে যে কি হয়ে গেল, আমি সব কিছু খুলে বলল। তখন রাজপ্রাসাদের সবাই বলল, তাদের মা, বাবা, ভাই, বোন, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, তুমি আয়নামতি প্রেমে তো অন্ধ হয়ে গেছো, তাই তুমি আয়নামতিকেই দেখছো। কিন্তু আসলেই এই ভানুমতি তোমাকে ভালোবাসে। এই ভানুমতি ডালিম তোমার স্ত্রী হবে। তখন ভানুমতির সাথে তার বিয়ে দিয়ে দিল। তো এইভাবে সে সংসার করতে লাগলো। হঠাৎ একদিন ভানুমতি কলসি নিয়ে সেই ঘাটে গেল পানি আনতে। তো ওই আয়নামতি যাকে ভানুমতি পানির নিচে পুঁতে দিয়েছে, সেই আয়নামতি একটি লাউয়ের বীজ হয়ে গেছে। যখনই ভানুমতি কলসিটা ডুবালো পানির নিচে পানি আনার জন্য, তখন আয়নামতি লাউয়ের বীজ হয়ে তার কলসির নিচে লেগে যায়। ভানুমতি সেই পানি ভর্তি কলসি এনে তাদের ঘরের এক পাশে রাখে, মাটির মধ্যে রাখে। আয়নামতি সাথে সাথে সেই কলসি থেকে মাটির নিচে চলে যায়। তো ভানুমতি তো কিছুই বুঝতে পারে না। এভাবে কিছুদিন চলতে থাকে। কিছুদিন পরে দেখে তাদের যেখানে কলসিটি রেখেছিল সেখানে একটি লাউ গাছ জন্মায়। তো হেমল বাদশা দেখে কত সুন্দর একটি লাউ গাছ তাদের ঘরের পাশে। তো হেমল বাদশা সেটাকে বেড়া দিয়ে যত্ন করে আস্তে আস্তে লাউ গাছটি বড় হয়। লাউ গাছটি যখন বড় হয় তার মধ্যে লাউয়ের ফুল আসে, লাউ হয়। আর প্রতি রাতে সেই আয়নামতি সেই লাউ গাছের ভেতর থেকে গান গায় যে, হেমল বাদশা, তুমি তো আয়নামতিকে ছেড়ে ভানুমতিকে নিয়ে সংসার করছো, তুমি তো কিছুই বুঝতে পারলে না। আমি আয়নামতি এখানে, আর তুমি কাকে নিয়ে সংসার করছো? সে তো ভানুমতি। হঠাৎ করে রাজকুমারের ঘুম ভেঙে যায়। কোত্থেকে এই গান বাজলো, কি গান গাইছে? আয়নামতির কথা এই কে বলছে? এইভাবে সে ছটফট করে থাকে। এভাবে কিছুদিন চলতে থাকে। ভানুমতিও এই বিষয়টা বুঝতে পারে। তখন সে বুঝে যায় যে লাউ গাছের মধ্যেই আয়নামতি আছে। তখন সে কি করে, লাউ গাছটিকে কেটে ফেলে দিয়ে তাদের রাজপ্রাসাদের থেকে একটু দূরে ফেলে দেয়। তো এইভাবে কিছুদিন চলার পরে সেই কাটা লাউ গাছটি রাজপ্রাসাদের বাইরে যখন ফেলে দেয়, তখন সেখানে একটি মসজিদ তৈরি হয়। তো হেমল বাদশা একদিন তাদের বাগানের পিছনে ঘুরতে যায়
হঠাৎ দেখে এত সুন্দর একটি মসজিদ সেখানে। তো এই মসজিদটি দেখে সে কী করে, সে ওখানে নামাজ পড়ে এবং প্রতিদিন সে 5 ওয়াক্ত সেখানে নামাজ পড়ে। আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমি তো আয়নার মধ্যে গিয়ে এনেছিলাম, সে আয়নার মধ্যে কোথায় হারিয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে আরেকটি ঘটনা রয়ে গেছে। লাউ গাছটি যখন কেটে ফেলে তখন হেমল বাদশা আর গান শুনতে পারে না। তখন হেমল বাদশা সেই ভানুমতিকে জিজ্ঞেস করে, তুমি লাউ গাছটি কী হয়েছে, লাউ গাছটি এখানে কেটে কে কাটলো? ভানুমতি বলে, লাউ গাছটি তাও আমি কেটেছি। লাউ গাছটি একটি গরু এসেছিল, সেই গরুটি লাউ গাছটিকে ছিঁড়ে ফিরে ফেলে, এজন্য আমি কি করছি, লাউ গাছটিকে কেটে ফেলে দিয়েছি। তারপর সেই মসজিদে প্রতিদিন হেমল বাদশা নামাজ পড়ে। হঠাৎ একদিন নামাজ পড়ে সে বসে রইল। সেই পাখি দুটো উড়তে 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 মসজিদের উপর একটি বিশাল বড় গাছ ছিল, সেই গাছের মধ্যে বসে গল্প করছে। হেমল বাদশাকে শুনিয়ে শুনিয়ে বলছে, এই হেমল বাদশা আয়নামতিকে কত কষ্ট করে সেই কাক শহর থেকে আনলো, কিন্তু তাকে সে রাখতে পারল না। এই ভানুমতি তার সাথে চক্রান্ত করে তাকে পানিতে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই আয়নামতি পানির নিচে লাউয়ের বীজ হয়, সেই বীজ থেকে এই কলসির নিচে করে, ভানুমতির কলসির নিচে করে সে তার রাজপ্রাসাদের সামনে আসে। সেখানে লাউ গাছ হয়। এই লাউ গাছ থেকে আয়নামতি তাকে ডাকতো, রাজকুমার হেমলকে ডাকতো, কিন্তু ভানুমতি সেই লাউ গাছটিকেও কেটে ফেলে দেয়। এখন এই মসজিদের মধ্যে আয়নামতি আছে, কিন্তু বেশি দিন সে আর এখানে থাকবে না। তাকে তার বোনেরা, তার বংশের লোকেরা নিতে আসবে। আগামী কিছুদিন পরে একটি তারিখ দেয় যে ওই তারিখে সে নিতে আসবে তার বোন অথবা তার পরিবারের ফ্যামিলিরা। কীভাবে নিতে আসবে? রথ নিয়ে, উড়ন্ত রথ নিয়ে আসবে। যদি হেমল বাদশা যখনই এই মসজিদের ভিতরে লুকিয়ে থাকতে হবে, যখনই তার বোনেরা, তার বংশের লোকেরা, আয়নামতির বংশের লোকেরা তাকে ডাকবে, আয়নামতি তুমি বেরিয়ে আসো, তখন আয়নামতি সেই মসজিদ থেকে বেরিয়ে এসে তার রথের মধ্যে উঠবে। যখনই রথটা ছেড়ে দিবে, তখনই হেমল বাদশা যদি সেই রথের পা ধরে ফেলতে পারে এবং বলে, প্লিজ আমাকে আয়নামতি দেন, তখন তাদের যেই বোনেরা আছে, তাদের বংশের লোকেরা রাজকুমারকে দেখে অবশ্যই আয়নামতিকে তারা রেখে যাবে। তো ঠিকঠাক মতন হেমল বাদশা তাই করলো, মসজিদের ভিতর নামাজ পড়ে লুকিয়ে রইল। ঠিক ওই সময় মতনই তার বংশের লোকেরা একটি রথ নিয়ে আসলো আয়নামতিকে নিয়ে যাওয়ার জন্য। আয়নামতিকে ডাকলো, আয়নামতি বেরিয়ে আসলো। আয়নামতি রথের ভেতরে ওঠে আর পিছন ফিরে তাকায় রাজকুমার হেমলের দিকে, হেমল বাদশা তাকে ধরে কিনা। যখনই রথটি উঠতে লাগলো, তখন হেমল বাদশা দৌড়ে এসে রথের পা ধরে ফেললো এবং বলল, প্লিজ আমি আয়নামতি চাই, আমি আয়নামতিকে ছাড়া বাঁচব না। এই কান্নাকাটি দেখে তখন তার বংশের লোকেরা আয়নামতিকে রেখে যায় এবং আয়নামতিকে দেখে রাজকুমার হেমল খুব খুশি হয়ে সেই আয়নামতিকে নিয়ে তাদের রাজপ্রাসাদে যায় এবং সব ঘটনা খুলে বলে, এই যে দেখেন ভাইয়েরা, এই যে দেখেন মা বাবা, সবার কাছে বলে, এই আমার আয়নামতি, আমার সাথে এই ঘটনা করেছে এই ভানুমতি। তখন ভানুমতিকে বন্দি করা হয় এবং তাকে জেলে পাঠানো হয়। আর তার যে স্বপ্নের রাজকুমারী আয়নামতিকে নিয়ে সেই সংসার করতে থাকে। প্রিয় বন্ধুরা, গল্পের মধ্যে হয়তো কিছুটা এদিক সেদিক কথা বলায় ভুল হতে পারে, কিন্তু আশা করি এই গল্পটি চমৎকার একটি গল্প, আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা প্রথম পর্বগুলো দেখেননি, তারা অবশ্যই প্রথম পর্বগুলো দেখে নেবেন। আমার চ্যানেলের মধ্যে আয়নামতির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পর্ব আছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে এই গল্পটি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। তাহলে আমি অনুপ্রাণিত হব পরবর্তী আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে
ভিডিও আকারে তৈরি করে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার চ্যানেলটি বড় হবে এবং আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।